তাহলে আমি যেটা এখন লিখলাম, আমাদের বাংলাদেশের মানচিত্রের একেবারে সর্বপূর্ব দিকের মানে অঞ্চলটা আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে। এটা হলো সিলেট অঞ্চল। আচ্ছা, এই সিলেট অঞ্চল এবং এই যে দক্ষিণ যে অঞ্চলটা, দক্ষিণ পূর্ব যে অঞ্চলটা, এটাকে আমরা বলি চট্টগ্রাম অঞ্চল। কেমন? তাহলে এই যে বৃহত্তর চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেট, এই দুইটা অঞ্চল প্রাচীনকালে এই দুইটা অঞ্চলকে একটা নির্দিষ্ট জনপদ হিসেবে আমরা কি করতাম, আমরা সাব্যস্ত করতাম। ঠিক আছে? তো আমরা জানি যে প্রাচীনকালে এই সিলেট এবং এই চট্টগ্রাম, এই দুইটা রিজিয়ন মিলে যে জনপদটা ছিল সেটার নাম হচ্ছে হরিকেল জনপদ। হরিকেল জনপদ। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হলো যে ভাই পরীক্ষায় কিভাবে আসবে এটা? পরীক্ষায় দুইভাবে এই প্রশ্নটা আসতে পারে। একটা হচ্ছে প্রশ্ন এইভাবেও আসতে পারে যে প্রাচীন জনপদ হরিকেলের অন্তর্ভুক্ত বর্তমানে বাংলাদেশের কোন কোন জেলা? সেক্ষেত্রে উত্তর হবে, অপশনে যদি সিলেট থাকে সিলেট হবে, আর যদি চিটাগং থাকে তাহলে চিটাগং হবে, আর যদি এমন হয় যে অপশনে দুটোই আছে তাহলে দুটোই আনসার হবে, সিলেট প্লাস চট্টগ্রাম। এটা একটা ফরম্যাট। আর আরেকটা ফরম্যাট হচ্ছে এভাবে আসতে পারে যে বর্তমান সিলেট এবং অথবা বর্তমান চট্টগ্রাম, এই দুইটা অঞ্চল প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে হরিকেল। তাহলে আমরা হরিকেল অন্তর্ভুক্ত এই দুইটা জেলা এতটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় যেই ফর্মেটে প্রশ্ন আসুক না কেন আমরা আনসার করতে পারবো ইনশাল্লাহ, আমাদের আনসার করতে সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে আমি আবারও বলছি, প্রাচীন হরিকেল জনপদের অন্তর্ভুক্ত বর্তমান বাংলাদেশের যে দুইটা অঞ্চল, তার মধ্যে একটা হলো সিলেট আর একটা হচ্ছে কি চট্টগ্রাম। একটা সিলেট আর একটা চট্টগ্রাম। ঠিক আছে? এখন প্রশ্ন হলো তাহলে ভাই এই যে মধ্যখানে যে জায়গাটা, এইটা মিসিং হলো কেন? এটা মিসিং হলো কেন? তার ব্যাখ্যা হলো, আমরা জানি যে সিলেট এবং চট্টগ্রামের মধ্যখানে এইখানে যে অঞ্চলটা আছে এটা হচ্ছে ভারতের ত্রিপুরা। তো ভারতের ত্রিপুরা রাজ্য, এটা তো একসময় অবিভক্ত বাংলা যখন ছিল তখন তো এটা বাংলার সাথে কানেক্টেড ছিল। যখন 47 সালে আমরা জানি দেশ বিভাগ হলো, তখন এই ত্রিপুরাকে ভারতের মধ্যে, আর ত্রিপুরার বাকি যে অংশটা, যেটাকে আমরা বর্তমান কুমিল্লা বলি, এই অংশটা পড়ছে বাংলাদেশের মধ্যে, যার কারণে এখানে একটু গ্যাপ হয়ে গেছে। সিলেট এবং চট্টগ্রামের মধ্যে এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে? তবে প্রাচীন জনপদ যখন হরিকেল ছিল, তখন এই তিনটাই কিন্তু একটা জনপদ নামে পরিচিত ছিল, সেটা হচ্ছে হরিকেল। ওকে? তাহলে হরিকেলের দুইটা অংশ বাংলাদেশে পড়ছে, আর একটা অংশ পড়ছে কোথায়? ভারতের মধ্যে। ঠিক আছে? ভারতের মধ্যে পড়েছে। ঠিক আছে? তো এখন এইখানে একটা জিনিস কিন্তু আমরা চাইলে ম্যাচ করতে পারি, সেটা হলো এই যে এই অঞ্চলটা, এই যে পুরো ভূখণ্ডটা, যেটাকে আমরা হরিকেল বলতাম প্রাচীনকালে, এই পুরো ভূখণ্ডটাই কিন্তু পাহাড়ি এলাকা। পাহাড়ি মানে হচ্ছে উঁচু উঁচু ভূমি। কেমন? এই হরিকেল জনপদের একটা ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে এটা পুরোটাই হচ্ছে পাহাড়ি এলাকা। আচ্ছা, তাহলে যেখানে পাহাড় গিয়ে শেষ হয়, অর্থাৎ পাহাড় তো ঢালু হয়ে নেমে একটা জায়গায় গিয়ে সেটা সমান হয়ে যায়, মাটি সমান ভূমির সাথে গিয়ে সেটা মিশে যায়, তাই না? তো আমরা এই হরিকেল জনপদ যেখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক শেষ হওয়া তার পশ্চিমে, অর্থাৎ এই অংশে এসে, এখানে এসে হরিকেলটা সমভূমিতে পরিণত হয়েছে। তো হরিকেল যেখানে সমভূমিতে পরিণত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে সমতট। তার মানে এটা একটা জনপদ, এটাও একটা জনপদ। হরিকেল হচ্ছে পাহাড়ি জনপদ, মানে পাহাড়ি এলাকা সমৃদ্ধ একটা জনপদ, আর এটা হচ্ছে সমতল ভূমি সমৃদ্ধ একটা প্রাচীন জনপদ। কেমন? এখন প্রশ্ন হলো সমতল জনপদের মধ্যে কোন কোন জেলাগুলো ছিল, এটা আমরা একটু দেখি। সমতলের মধ্যেও দুইটা বিখ্যাত জেলা আছে, আমরা জানি জেলাগুলো, একটা হলো কুমিল্লা আর একটা হচ্ছে নোয়াখালী। কেমন? কুমিল্লা বা নোয়াখালী প্লাস কুমিল্লা, এটা হচ্ছে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী। কেমন? বৃহত্তর নোয়াখালী প্লাস বৃহত্তর কুমিল্লা। বৃহত্তর নোয়াখালী বলতে আমরা কি বুঝি? বৃহত্তর নোয়াখালী বলতে আমরা বুঝি এখানে নোয়াখালী থাকবে, ফেনী থাকবে, লক্ষ্মীপুর থাকবে। আর কুমিল্লা হচ্ছে, কুমিল্লার মধ্যে এখানে চাঁদপুর থাকবে, ব্রাহ্মণবাড়িয়া থাকবে। অর্থাৎ কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা থেকে যে সমস্ত জেলাগুলো বের হয়ে গেছে, যেগুলো আলাদা স্বতন্ত্র জেলা হয়েছে এখন, এগুলোও কিন্তু বৃহত্তর কুমিল্লা এই জেলার মধ্যে থাকবে। ঠিক আছে? আমি মূলত এখানে যে নামগুলো লিখতেছি, কুমিল্লা, নোয়াখালী, সিলেট বা চট্টগ্রাম, এগুলো সবই হচ্ছে বৃহত্তর অঞ্চল। কেমন? বৃহত্তর রিজিয়ন বা বৃহত্তর জেলা। কেমন? আমরা জানি যে আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, তখন বাংলাদেশের সর্বসাকল্যে জেলা ছিল 19টা। তো ওই 19টা জেলায় পরবর্তীতে যখন 1983 সালে এগুলাকে আবার নতুন করে এখান থেকে আরও প্রায় 44টা জেলা বের করা হয়েছে, মানে 45টা জেলা। এরপরে গিয়ে আমাদের বাংলাদেশে বর্তমান জেলা হয়েছে 64টা। কিন্তু আগে যেই বড় বড় জেলাগুলো ছিল, মূলত আমি সেই জেলাগুলো এখানে ইন্ডিকেট করতেছি। কেমন? আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা জনপদ অলরেডি পেয়ে গেলাম, তার মধ্যে একটা হচ্ছে হরিকেল আর একটা হচ্ছে কি সমতট। কেমন? তাহলে সমতট যেখানে গিয়ে শেষ, আচ্ছা, এটা যদি পুরোটা সিলেট হয়, কেমন? তাহলে সিলেটের ঠিক পশ্চিম দিক থেকে আর সমতটের পশ্চিম দিক থেকে আমরা যদি সোজা ড্র করি লাইন, এখানে আসি, এখানে আসার পরে আমরা এখানে কি পাবো? এখানে একটা বরিশাল নামে একটা অঞ্চল পাবো। বরিশালের থেকে একটু পশ্চিমে গেলে আমরা এখানে পাবো খুলনা। খুলনা থেকে একটু উপরে উঠলে আমরা এখানে পাবো যশোর। যশোর থেকে আর একটু উপরে উঠলে আমরা এখানে পাবো কুষ্টিয়া। আচ্ছা, তাহলে আমি এখন যেই জনপদের রেখা অঙ্কন করতেছি বা যেই জনপদটাকে আমি এখন মূলত
রেখার মাধ্যমে বিভক্ত করে এটার সীমারেখা টানতেছি, এই জনপদের নাম হচ্ছে বঙ্গ। এই জনপদের নাম হচ্ছে কি বঙ্গ। তাহলে আমরা প্রথমে এখানে হরিকেল পেলাম, এখানে সমতট পেলাম, আর সমতটের ঠিক পশ্চিমে এই যে রেখার মধ্যে যে ভূমিটা, এখান থেকে শুরু করে এই বিশাল যে অংশটা, এটাকে আমরা বলতেছি বঙ্গ জনপদ। কেমন? তাহলে এখন আমরা একটু দেখি যে বঙ্গ জনপদের মধ্যে কোন কোন জেলাগুলো ছিল। কারণ পরীক্ষা তো আসতে পারে যে নিচের কোন জেলাটি প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত, অথবা এটাও আসতে পারে এই নিচের কোন জেলাটি বঙ্গের অন্তর্ভুক্ত, নিচের কোন জেলাটি। প্রশ্ন অনেকভাবেই আসতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে দেখব এই উত্তর দিকে অর্থাৎ সিলেটের পশ্চিমে এই উত্তর দিকে যেই বৃহত্তর জেলাটা আছে বা ছিল, সেটাকে আমরা বর্তমানে বলি ময়মনসিংহ। ঠিক আছে? ময়মনসিংহ শেষ হওয়ার পরে যে বৃহত্তর জায়গাটা আমরা পাই সেটা হচ্ছে ঢাকা। ঠিক আছে? ঢাকার থেকে একটু নিচের দিকে নামলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফরিদপুর। সেটা হচ্ছে ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর। ঠিক আছে? বৃহত্তর ফরিদপুর। এই ফরিদপুর থেকে পরবর্তীতে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এই জেলাগুলো বের হয়ে স্বাধীন বা মানে স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঠিক আছে? রাজবাড়ী। এরপরে ফরিদপুর থেকে একটু নিচের দিকে গেলে আমরা পাবো হচ্ছে বরিশাল। আমরা পাবো বরিশাল জেলা বা বরিশাল, বৃহত্তর বরিশাল। বরিশাল থেকে পশ্চিমে আসলে কি পাবো? খুলনা পাবো আমরা। কেমন? খুলনা থেকে একটু উপরে উঠলে আমরা কি পাবো? যশোর পাবো। যশোর থেকে একটু উপরে উঠলে আমরা পাবো কুষ্টিয়া। ঠিক আছে? তাহলে এই যে আমি জেলাগুলোর নাম লিখলাম, স্থানগুলোর নাম লিখলাম, এই যে কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা এবং ময়মনসিংহ, এখানে কিন্তু 6-7টা, প্রায় 7টা বৃহত্তর আমি স্থানের নাম লিখলাম। এই সবগুলোই ছিল প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। তাহলে বঙ্গ জনপদ আমরা বলতে পারি যে বঙ্গ জনপদের মধ্যে অনেকগুলা বৃহত্তর জেলার অবস্থান বর্তমানে। ঠিক আছে? তো এখন পরীক্ষায় কিভাবে আসতে পারে এটা? পরীক্ষায় দুইভাবে আসতে পারে। প্রশ্নটা এইভাবেও হতে পারে যে বর্তমান ফরিদপুর অঞ্চল প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে বঙ্গ। সবচেয়ে বেশি যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে ঢাকা, যে বর্তমান ঢাকা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত? উত্তর বঙ্গ। অথবা এভাবেও আসতে পারে নিচের কোন জায়গাটি বা নিচের কোন স্থানটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল? সেক্ষেত্রে এখানে যে কোনো একটা থাকবে। কেমন? আচ্ছা, তো এইখানে আরেকটা জিনিস একটু আমরা জেনে রাখি, সেটা হচ্ছে এই বঙ্গ শব্দ থেকে কিন্তু পরবর্তীতে বঙ্গ থেকে বাংলা, বাংলা থেকে বাংলাদেশ, তার মানে বাংলাদেশের নামের সাথে যে জনপদের নাম জড়িত বা যেই জনপদের নামটা সম্পর্কিত বা সংশ্লিষ্ট, সেটা হচ্ছে বঙ্গ জনপদ। তাহলে আমরা বঙ্গ পেলাম, সমতট পেলাম, আমরা পেলাম হরিকেল। ঠিক আছে? 3টা জনপদ আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমরা এখন চলে যাই একটু এই দিকে, চলে আসি একটু উত্তর পশ্চিমে। এই যে বাংলাদেশের যে অঞ্চলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা বের হয়ে আছে, যেখানে আমাদের সবচেয়ে পশ্চিমের যে জেলাটা আমরা পাই সেটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। কেমন? এটাকে আমরা বলি চাঁপাই নবাবগঞ্জ। এই চাঁপাই নবাবগঞ্জ জেলাটা প্রাচীনকালে একটা নির্দিষ্ট জনপদের নামে পরিচিত ছিল। সেই জনপদের নাম হচ্ছে গৌড়। একটাই জনপদ, একটাই জেলা, অর্থাৎ গৌড় জনপদের অন্তর্ভুক্ত যে জায়গাটা ছিল, সেই জায়গার একটা অংশ আমাদের বাংলাদেশে পড়ছে, সেটার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে? এখানে গৌড় একটাই জনপদ, একটাই জেলা, একেবারে সহজ এটা। তাহলে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল চাঁপাইনবাবগঞ্জ? উত্তর হবে গৌড়। অথবা আমরা বলতে পারি গৌড়ের অন্তর্ভুক্ত বর্তমানে বাংলাদেশের কোন জেলাটি? চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে? একেবারে সহজ এটা, একটাই জেলা, একটাই জনপদ। কেমন? আচ্ছা, তাহলে আমরা 4টা পেয়ে গেলাম, হরিকেল পেলাম, সমতট পেলাম, বঙ্গ পেলাম, গৌড় পেলাম। আচ্ছা, এখন আমরা দেখব এই চাঁপাইনবাবগঞ্জের ঠিক পিছনে বা এটার সাথে লাগানো বা সীমান্তবর্তী যেই বৃহৎ জনপদটা ছিল প্রাচীনকালে, সেই প্রাচীনকালের জনপদটার নামটা আমরা লিখবো এখন। সেই জনপদের নাম আছে বরেন্দ্র জনপদ। কেমন? এখন প্রশ্ন হলো বরেন্দ্র জনপদ এটা বর্তমান বাংলাদেশের কোন জেলাকে রিপ্রেজেন্ট করে? আমরা জানি যে বরেন্দ্র গবেষণা জাদুঘর, বরেন্দ্র যে বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক যে অঞ্চলগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে বরেন্দ্র এলাকা। তো বরেন্দ্র এলাকা, বরেন্দ্র বললেই আমাদের মাথায় যে মানে যে স্থানটা মূলত ঘুরপাক খায় সেটা হচ্ছে রাজশাহী। তাহলে বরেন্দ্র বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে? বরেন্দ্র বলতে আমরা এখানে মূলত বুঝতেছি রাজশাহী জেলাকে। কাকে বোঝাচ্ছি? রাজশাহী জেলাকে। ঠিক আছে? অর্থাৎ বৃহত্তর যে রাজশাহী অঞ্চলটা, এটা প্রাচীনকালে বরেন্দ্র জনপদের কি ছিল? অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে? তো এইখানে একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের সাথে গৌড়ের কিন্তু সীমানা আছে। এই বরেন্দ্র অঞ্চলের সাথে আবার এইখানে যেই জনপদটা আছে ঠিক বাংলাদেশের সর্ব উত্তরে, সেই জনপদের সাথেও কিন্তু কি আছে? কানেকশন আছে। মানে এখানে অনেকগুলো জেলার সাথে কানেকশন আছে, সম্পর্ক, সংযোগ আছে। কিন্তু কোন জেলাটা এই জনপদটাকে বৃহত্তরভাবে কি করে রিপ্রেজেন্ট করে, যদি এটা আসে তাহলে উত্তর হবে রাজশাহী। বৃহত্তর রাজশাহী। বৃহত্তর রাজশাহীর মধ্যে শুধু রাজশাহী বর্তমান জেলা না, এখানে নাটোর আছে, এখানে জয়পুরহাট আছে, এখানে কিছুটা পাবনা আছে, কিছুটা সিরাজগঞ্জ আছে।
ঠিক আছে, অর্থাৎ এই যে যমুনা নদী এবং আর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ঠিক পূর্ব দিকে যে যে অঞ্চলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পুরোটাই হচ্ছে কি বরেন্দ্র। আর বরেন্দ্রের সাথে লাগানো সীমান্তবর্তী এখানে একটা জেলা আছে যেটাকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সেই জেলাটার নাম হলো বগুড়া। এই বগুড়া এইটা কিন্তু আবার বরেন্দ্রের মধ্যে পড়ে নাই, বগুড়ার সাথে বরেন্দ্রের সীমান্ত আছে, বাট এর মানে এটা না যে বগুড়া বরেন্দ্রের কোনো অন্তর্ভুক্ত জায়গা, এটা বলা যাবে না। তাহলে এখন প্রশ্ন হলো বগুড়া তাহলে কোথায় ধরবো, বগুড়াকে আমরা কোন জনপদের মধ্যে ফেলবো? এটার উত্তর হচ্ছে পুন্ড্র জনপদ, পুন্ড্র জনপদ। আচ্ছা, তাহলে ধরলাম এখানে বগুড়া, এখানে হচ্ছে বরেন্দ্র শেষ, আর এখান থেকে বগুড়া শুরু। আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে খালি স্থান যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এইটা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হচ্ছে পুন্ড্র জনপদ। উত্তর হচ্ছে কি পুন্ড্র জনপদ। কেমন? আচ্ছা, এই পুন্ড্র জনপদ সম্পর্কে আমরা দুইটা জিনিস লিখব। তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। আমরা যে বললাম ক্লাসের শুরুতে যে প্রাচীনকালে বাংলায় 16টা জনপদ ছিল, তো পরীক্ষায় এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই 16টা জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? উত্তর হবে পুন্ড্র জনপদ। ঠিক আছে, সবচেয়ে নিচের কোনটি সবচেয়ে প্রাচীন জনপদ? এই ক্ষেত্রে প্রশ্নটা এইভাবেও আসতে পারে, অথবা বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন কোনটি? অনেকভাবে প্রশ্ন আসতে পারে, উত্তর সবগুলোর উত্তর সেম হবে, উত্তর হবে পুন্ড্র। কেমন? আচ্ছা, এটা লেখার পরে আমরা আরেকটা জিনিস লিখবো পুন্ড্র নিয়ে, সেটা হচ্ছে এখানে কোন কোন জেলাগুলো ছিল বা কোন কোন মানে বড় বড় বৃহত্তর জেলাগুলো এই পুন্ড্রের অন্তর্ভুক্ত, সেটা আমরা একটু দেখি। আমরা তো এইখান থেকে আমরা জানি বরেন্দ্র যেখান থেকে সীমান্ত সেখান থেকে বগুড়া শুরু, তাহলে আমরা প্রথমেই লিখবো পুন্ড্রের মধ্যে অন্তর্ভুক্ত, প্রথমে লিখবো বগুড়ার নাম। ঠিক আছে, বগুড়া প্লাস দিয়ে লিখবো বগুড়ার উপরে কি আছে? এখানে আছে রংপুর, ঠিক না? বৃহত্তর রংপুর পুন্ড্রের অন্তর্ভুক্ত। রংপুরের পরে হচ্ছে এখানে দিনাজপুর। তার মানে এখানে 3টা বৃহত্তর জায়গা বা স্থান বা জেলা আমরা পাচ্ছি যেগুলো পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল প্রাচীনকালে। ঠিক আছে, তাহলে এখানে হলো দিনাজপুর, এখানে রংপুর, এখানে বগুড়া, টোটাল 3টা বৃহত্তর জেলা বা 3টা বৃহত্তর অঞ্চল প্রাচীনকালে পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, আর এইখানে আরেকটা কথা একটু বলিনি, সেটা হচ্ছে পুন্ড্র জনপদের যে রাজধানী সেটার নাম হচ্ছে পুন্ড্রনগর। এই পুন্ড্রনগরের পরবর্তী নাম হচ্ছে মহাস্থানগড়, আর মহাস্থানগড়ের বর্তমান নাম হচ্ছে বগুড়া, আধুনিক বগুড়া শহর। তাহলে বগুড়া যে পৌরসভা, যে শহরটা বর্তমানে আছে করতোয়া নদীর তীরে, সেই শহরটাতে একসময় কি ছিল? এই পুন্ড্রের রাজধানী পুন্ড্রনগর ছিল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি পুন্ড্রের রাজধানী এইখানে। পুন্ড্রের রাজধানী কোথায়? ঠিক এই জায়গাটাতে, এটাই হচ্ছে পুন্ড্রের রাজধানী। কিন্তু পুন্ড্রের বিস্তৃতি এই পর্যন্ত, বাংলার এই পর্যন্ত। তাহলে এইটা পুরোটাই পুন্ড্র, কিন্তু রাজধানী কোথায়? এইখানে। আর পুন্ড্র রাজধানী যেখানে পড়ছে সেটাকে আমরা বর্তমানে বগুড়া বলি। আর বগুড়ার সাথে কিন্তু বরেন্দ্রের কানেকশন আছে, সংযোগ আছে। ঠিক আছে, এটা কেন বলছি বারবার? কারণ পরীক্ষা যদি প্রশ্নটা এইভাবে আসে যে নিচের কোন জেলাটি প্রাচীনকালে পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল, ধরেন অপশনে বগুড়া আছে, অপশনে আবার কি রাজশাহীও আছে অপশনটা, সেক্ষেত্রে আমরা যাতে কনফিউজ না হই, আমরা যাতে আমাদের ব্রেইনের মধ্যে এই তথ্যটা একেবারে ক্লারিফাইড করে রাখি আমরা। ঠিক আছে, কারণ তথ্যগুলো যদি আমাদের স্পষ্ট থাকে, জানা থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা ভুল করবো না। কারণ এই সহজ জিনিসগুলো অনেক সময় মানে খুব পেঁচিয়ে ওরা প্রশ্ন করে যাতে আপনাকে কনফিউজ করে দিতে পারে। ঠিক আছে, তো আমরা কনফিউজড হব না, কনফিউজ না হওয়ার জন্য মূলত আমি এই কথাগুলো বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা আশা করি ইনশাল্লাহ এই পুরো বাংলাদেশের ম্যাপের মধ্যে আমরা টোটাল 6টা জনপদ আমরা পেয়ে গেছি, এবং এই জনপদগুলোর অধীনে কোন কোন জেলাগুলো বর্তমানে অবস্থা আছে সেগুলো আমরা মোটামুটি জেনে গেছি। পুরো জিনিসটা আমি আরেকবার একটু সামারাইজ করে দিচ্ছি যাতে আমাদের সবগুলো আবার এক নজরে আমরা জানতে পারি। আচ্ছা, তাহলে আমি সর্বপূর্ব দিক থেকে আমি শুরু করেছিলাম। সর্বপূর্ব দিকে আমি কি পেয়েছি? হরিকেল পেয়েছি। হরিকেলের মধ্যে কয়টি জেলা? 2টি জেলা। কি কি? সিলেট এবং চট্টগ্রাম। এরপর আমরা হরিকেলের ঠিক পশ্চিম দিকে পেয়েছি হচ্ছে আমরা সমতর মধ্যে কয়টা জেলা? ঠিক 2টা জেলা, তাও কি খুব আলোচিত 2টা জেলা, যে 2টা জেলা বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রভাবশালী জেলা হিসেবে পরিচিত। আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে চালাক এবং সবচেয়ে ক্লেভার কানিং যে পার্সনগুলো আছে তারা এই 2টা জেলা থেকে বেশি, মানে তাদের সংখ্যা অধিকাংশ হচ্ছে এই 2টা জেলা থেকে। ঠিক আছে, এটা আমি আমার যে বাস্তব অভিজ্ঞতা, আমার দীর্ঘদিন ধরে আমি ঢাকা শহরে আছি, আমার যে বয়স, আমার যে মানে যে লাইফ মানে যে আয়ুষ্কাল যেটা, সেই আয়ুষ্কালে আমি এটাই দেখেছি। কেমন? তো এই 2 অঞ্চলটা প্রাচীনকালে আমরা জানি সমতলের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে সমতলের পর আমরা এখানে পাচ্ছি কাকে? বঙ্গকে পাচ্ছি। বঙ্গের মধ্যে কিন্তু অনেকগুলা বৃহত্তর জেলা আমরা দেখতে পাচ্ছি, তাই না? অনেকগুলো বৃহত্তর, এখানে ময়মনসিংহ, এখানে ঢাকা, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর এবং কুষ্টিয়া। আচ্ছা,
এরপরে কুষ্টিয়ার উত্তর দিকে এই যে আমরা এখানে একটা দাগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত পদ্মা নদী। আর পদ্মা নদীর ঠিক উত্তর দিকে এই বৃহৎ যে জায়গাটা আছে এটাকে আমরা বলতেছি বরেন্দ্র। তাহলে বরেন্দ্রের অন্তর্গত জেলা কি? রাজশাহী, বৃহত্তর রাজশাহী। আর বরেন্দ্র ঠিক পশ্চিম দিকে বাংলাদেশের সর্বপশ্চিমের যে জেলাটা চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাটা মূলত প্রাচীন গৌড় জনপদের কি ছিল? অন্তর্ভুক্ত ছিল। কেমন? তাহলে গৌড় পেলাম, বরেন্দ্র পেলাম। এখন আসেন বরেন্দ্র ঠিক পশ্চিম উত্তর দিকে একেবারে বাংলাদেশের সর্বশেষ সীমান্ত পর্যন্ত যে জায়গাটা আছে বর্তমানে, এই জায়গাটা প্রাচীনকালে ছিল 15 জনপদের অন্তর্ভুক্ত। 15 জনপদের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে আমরা এর মধ্য দিয়ে মোটামুটি আমাদের একটা ছোট টপিক, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমরা কি করলাম? শেষ করলাম আজকে। ঠিক আছে? তো আমাদের প্রাচীন বাংলার যে ইতিহাস, আমরা যে বাংলার ইতিহাস পড়ব, সেই বাংলার ইতিহাস শুরু করার আগে আমরা একটা ছোট্ট একটা টপিক আজকে শেষ করলাম, যে টপিকটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু টপিকের মধ্যে কন্টেন্ট কম, বাট এটা পরীক্ষার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমি আশা করব আপনারা সবাই এই আলোচনাটা বুঝতে পারছেন, এই টপিকটা বুঝতে পারছেন। পরীক্ষা আসলে আপনারা অবশ্যই আনসার করতে পারবেন। ঠিক আছে?